একটি দুর্ঘটনা আর কয়েক মিনিটের সিদ্ধান্ত। এই সময় আপনি যা করবেন তার উপরেই নির্ভর করবে একটি মানুষ বেঁচে থাকবেন কিনা। আর আপনার একটি ভুল সিদ্ধান্তেই কিন্তু ঘটে যেতে পারে একটি মানুষের জীবনে নানা রকম দুর্ঘটনা বা ক্ষতিকর কোনো দিক। কি করবেন দুর্ঘটনা হলে? আপনার সামনে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, এই সময় একজনকে বাঁচানোর জন্য আপনি কি করতে পারেন? কখন হাসপাতালে নিয়ে যেতে পারেন বা কখনই খুব জরুরি অপারেশনের প্রয়োজন হতে পারে? এই সমস্ত প্রশ্ন নিয়েই আজকে অনুষ্ঠানটা সাজানো হয়েছে। আর দুর্ঘটনার সময় এমার্জেন্সিতে আপনি যা যা করতে পারেন বা যেগুলো করা উচিত, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আয়োজন। আজকে আমরা কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন জামান, আর আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠান। দর্শক, আজকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে আপনার সামনে থাকা একজন মানুষকে কিভাবে রক্ষা করবেন সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে কিন্তু একজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ সোহেলুজ্জামান, জেনারেল ও এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জন, ল্যাবেড হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন। এত চমৎকার একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, তাই সরাসরি আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের চিকিৎসককে আপনার না জানা এবং না জানা অনেক ধরনের প্রশ্নই কিন্তু করতে পারেন। আমরা একটু প্রথমে আপনার কাছে আসি ডাক্তার সোহেলুজ্জামান, যেহেতু আপনি ল্যাবেড হসপিটালে আছেন এবং সেখানে রোগী দেখছেন নিয়মিত, এছাড়া কি অন্য কোথাও কি বসছেন কিনা? জি, এই যে আপনি যে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বললেন, আমি একটা দীর্ঘ বড় সময় বাংলাদেশের সবচাইতে বড় যে প্রতিষ্ঠান দুর্ঘটনা মোকাবেলা করে বা চিকিৎসা দিয়ে থাকে সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে দীর্ঘদিন সরকারি চাকরি করেছি আমি। সো আমি সার্জারিতে পোস্ট গ্র্যাজুয়েটেড এবং ক্যাজুয়ালিটি সার্জারি বা ইমার্জেন্সি সার্জারি বা দুর্ঘটনাজনিত সার্জারিতে আমি দীর্ঘদিন সরকারি চাকরি ঢাকা মেডিকেল কলেজে ছিল। এছাড়া ক্যাজুয়ালিটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট আমরা দেখে থাকি ল্যাবেড হসপিটালে। এছাড়াও আমি খিলগাঁও খিদমা হসপিটালেও চেম্বার অথবা কাজ করে থাকি। একটু যদি শুরুর দিকটা জানতে চাই যে পড়াশোনাটা স্কুল কলেজ এবং আপনার মেডিকেল কলেজ কোথায় ছিল সে বিষয়টা যদি একটু জানি। আসলে এটা আমার জন্য খুবই বলতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার, বিকজ আমি ওন করি ব্যাপারটাকে। সেটা হচ্ছে আমি বেসিক্যালি ডিস্ট্রিক্ট লেভেল বা মফস্বল লেভেলে বেড়ে ওঠা একটা ছেলে। সেই দুরন্ত সাইকেল, স্কুল, কলেজ। আমি মাদারীপুরের সদরে আমার বেড়ে ওঠা, মাদারীপুরের একটা স্কুলে আমার পড়াশোনা, আলহাজ আমিনুদ্দিন হাই স্কুল, স্কুলটার নাম। তো সেই স্কুল এবং কলেজও মাদারীপুরে। তার মানে জেলা শহরে বেড়ে ওঠা একটা ছেলে যার একটা বাইসাইকেল ছিল, সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো, বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়া, নিয়মিত স্কুল করা, একেবারে দুরন্ত সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো, পুকুরে নামলে 2 ঘন্টার আগে কখনোই পুকুর থেকে উঠতাম না, এরকম একটা অবস্থা। দুরন্ত শৈশব, বক্তৃতা প্রতিযোগিতা, ডিবেট, তারপরে আপনার বিভিন্ন কম্পিটিশন, স্কুল কম্পিটিশন, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, এগুলো খেলে পাশাপাশি পড়াশোনা করেই আমার শৈশব মফস্বলে কেটেছে আর কি। দেন আমি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল, সেখান থেকে আমি MBBS পাস করলাম। অতঃপর আমি FCPS ট্রেনিং করলাম সার্জারি বিষয়ে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে FCPS এর প্রশিক্ষণ অ্যান্ড ট্রেনিং নেই, এবং পরবর্তীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন থেকে আমি FCPS ডিগ্রি লাভ করি সার্জারি বিষয়ের উপরে। পরবর্তীতে তো আমি সরকারি চাকরিতে গেলাম, BCS ক্যাডার হলাম, উপজেলা হাসপাতালে। আসলে এতগুলো সাবজেক্ট রেখে সার্জারি কেন? সার্জারি এটা আমার একটা ভালো লাগার জায়গা ছিল। আমাকে যদি এখনো কেউ বলতে চায় যে আপনি ডাক্তার হতে চান, আমি বলবো আমি ডাক্তার হওয়ার চাইতেও বেশি সার্জন হতে চাই। যদিও আগে ডাক্তার হওয়া দেন সার্জন হওয়া, তো ডাক্তার হওয়ার চাইতেও সার্জন হওয়া আমার কাছে মনে হয় যে স্কালপেল, যেটাকে আমরা নাইফ বা ছুরি বলি, স্কালপেল হলো গিয়ে আপনি যে দেখেন না আর্টিস্টরা রং তুলি, আমার কাছে মনে হয় স্কালপেলটা একটা আর্টিস্টের ব্যাপার, এটাকে আপনাকে প্লে করতে হবে। এই স্কালপেলটা হলো গিয়ে আপনাকে রাঙাবে, জীবন সাজাবে, একটা মানুষের জীবন বাঁচাবে এবং আপনাকে একটা ম্যাজিশিয়ান একটা রোল প্লে করবে। সো স্কালপেলটা নিয়ে খেলা করাটাই আমার জন্য আলাদা একটা মজা। আসলে চিকিৎসকের জন্য অনেক বড় একটা ব্যাপার, কারণ এই জায়গাটা একজন সার্জনই বুঝে যে আসলে মানে কি ঘটতে যাচ্ছে এবং পরবর্তীতে কি ঘটতে পারে। তাই আপনি চিন্তা করেন আমি আপনার গায়ে আমার ছুরিটা চালাচ্ছি এবং ইট শুড বি শৈল্পিক।
আপনি এটা শৈল্পিকভাবে চালাতে হবে। এটাকে সবাই যদি একটু অন্যভাবে চিন্তা করে, যেটা বলছেন যে ছুরি চালানো, এটা তো অনেক সময় আসলে খুব মারাত্মক জিনিস হতে পারে কিনা, সেরকম না, কিন্তু একজন চিকিৎসক জীবন যখন রক্ষার উদ্দেশ্যে ছুরি এক্স্যাক্টলি চালানো। একজন চিকিৎসক যখন এটা ব্যবহার করেন তখন কিন্তু এটা একজন শিল্পকলার মধ্যে পড়ে যায়, তাই না? সে শিল্পকলার কিন্তু মধ্যে, life saving। অন্যভাবে সেটাকে ব্যবহার করছে। আজকে আমরা একটু প্রাসঙ্গিক বিষয় এখন আলোচনা করব, যেটা হচ্ছে যে আমাদের দুর্ঘটনাগ্রস্ত হলে যাদের রোগীরা যারা আসলে সাফার করেন, এটা তো একটা হয় যে দুর্ঘটনায় পড়েছেন, ঠিক না, যিনি পড়েছেন তিনি তো ওই সময় দেখা যাচ্ছে শারীরিকভাবে একদমই অসচলও হতে পারেন বা অক্ষমও হয়ে যেতে পারেন, কোনো রকম জ্ঞানও থাকছেন, এরকমও সিচুয়েশন দেখেছি। আবার দুর্ঘটনার কথা বললেও কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি যে সড়ক দুর্ঘটনা একরকম হয়, আবার দেখা যাচ্ছে যে যেখানে বসে আছি তার অফিসে বা বাসায় বা রাস্তাঘাটে যে কোনো জায়গায় পড়ে গেল, বসে গেল বা কিছুতে এসে আঘাত লাগলো, নানা রকম হচ্ছে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে সড়ক দুর্ঘটনার কথা, সেটা হচ্ছে যদি গত বছরের কথাই যদি বলি, তাহলে কিন্তু বেশ বড় ধরনের একটা সংখ্যা, যেমন ৯,১১১ জন নিহত হয়েছিল এবং প্রায় ১৪,৮১২ জন কিন্তু এটা কিন্তু প্রায় করোনা মহামারীর চাইতেও বেশি হয়ে যাচ্ছে। অনেক, হ্যাঁ, এটা কিন্তু বাড়ছে। যে কোনো মহামারীর চাইতেও বেশি হয়ে একদম যাচ্ছে। একদম এরকম সিচুয়েশন যদি কখনো আসে যে রাস্তাঘাটে কোথাও সড়ক দুর্ঘটনা ঘটলো, সেখানে ১০-১২ জন আহত হয়ে পড়ে গেল, তার পাশে থাকা যে মানুষটা রাস্তা থেকে দৌড়ে গিয়ে ইনস্ট্যান্ট 10 মিনিটের মধ্যে কি কাজ করতে পারে? আচ্ছা, আমি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের একটা মেসেজ দিতে চাই। আপনার প্রশ্নটা আমি আনসার করার পূর্বে যেটা মেসেজটা দিতে চাই, সেখানে হলো গিয়া একটা হলো সার্জিক্যাল ইস্যু আর একটা হলো ইমার্জেন্সি ইস্যু, দুইটাকে আমি একটু আলাদা করে ফেলতেছি। আমাদের ধরেন একটা অ্যাপেন্ডিক্স, একটা পিত্তথলির পাথর, একটা খাদ্যনালীর সার্জারি, পায়ুপথের সার্জারি, একটা কুল সার্জিক্যাল বিষয়। এইটা এক ধরনের সার্জনরা দেখে থাকেন, আর আরেক ধরনের সার্জনরা দেখে থাকেন যাদেরকে বলা হয় ক্যাজুয়ালিটি, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি। রিমেম্বার, ডিপার্টমেন্টের নাম ক্যাজুয়ালিটি, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি। এইটা এক গ্রুপ অফ সার্জন দেখে থাকেন, তাদের ক্যাজুয়ালিটি বা ট্রমা সার্জন বলা হয়ে থাকে। এখন তারা কাদেরকে দেখে? এরা তাদেরকেই দেখে যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফল ফ্রম দ্য হাইট, 5 তলা ছাদ থেকে পড়ে গেল, ফল ফ্রম দ্য হাইট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ডোমেস্টিক ভায়োলেন্স, বাসাবাড়িতে মারামারি, গ্যাঞ্জাম, ফিজিক্যাল অ্যাসল্ট। তার মানে ফিজিক্যাল অ্যাসল্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফল ফ্রম দ্য হাইট, ডোমেস্টিক ভায়োলেন্স, ঠিক আছে? এই যে ঘটনাগুলো, এই ঘটনার জন্য যেই সার্জারি ইমিডিয়েটলি প্রয়োজন হয়, এই সার্জারিগুলো যারা এক্সিকিউট করে থাকেন তাদেরকে বলা হয় ট্রমা সার্জন। এবং যেই ডিপার্টমেন্ট এই সার্জারিগুলোকে রান করে সেই ডিপার্টমেন্টকে বলে ক্যাজুয়ালিটি, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। মানে আমি যদি আমার সাধারণ দর্শকের কথা বলে থাকি, তারা কিন্তু এমার্জেন্সি ডিপার্টমেন্ট হিসেবেই চিনে, তাই না? এই নামটা কিন্তু থাকেই বেশি। এই কারণে এটা একটু পার্থক্য এই কারণে, ইমার্জেন্সি ধরেন একজনের চেস্ট পেইন, বুকে ব্যথা, একজনের পেটে ব্যথা, এটাও কিন্তু ইমার্জেন্সি। এইটা যাবে আলাদা ফ্যাকাল্টিতে। কিন্তু যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, যদি উচ্চতা থেকে পড়ে যায়, যদি মারামারির রোগী হয়, কেউ কাউকে ছুরি মারছে, বুলেট ইনজুরি হয়, সোজা কথা আহত হয়েছে, হ্যাঁ, যদি হলো মেডিকেল লিগ্যাল ইস্যুর কারণে হয়, ডোমেস্টিক ভায়োলেন্স হয়, এইটা ইমার্জেন্সিতেই যাবে, কিন্তু এটা যাবে ক্যাজুয়ালিটি, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। এবং এইটা যারা সামাল দিবে তাই সেই সার্জনকে বলে ট্রমা সার্জন। গুড, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় দর্শকরা এটা থেকেও বুঝতে পারবে যে আসলে কোথায় হার্ট যেতে হবে, অ্যাটাক বা স্ট্রোক করলে এক জায়গায় যেতে হবে, আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কোথাও কেটে ছিঁড়ে যে আহত হয়, তাহলে আরেক জায়গায় যেতে হবে। উচ্চতা থেকে পড়ে গেলে কোথায় যাবে, মারামারি হলে কোথায় যাবে, সেটাই। ওই সময় তো ব্যথা পাচ্ছে, কেটে যাচ্ছে, তাই না? আমি জানতে চাচ্ছিলাম যে প্রথম 10 মিনিটে একজন রাস্তায় দাঁড়িয়ে থাকা লোক কিভাবে আসলে তাকে সাহায্য করবে? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা আপনি একটা যেটা মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাক্সিডেন্ট, আপনি যেখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বললেন, এই যে কোনো একটা দুর্ঘটনায় গোল্ডেন আওয়ার বলতে একটা কথা আছে। প্রথম 1 ঘন্টা ঘটনা ঘটা থেকে ডেফিনেটিভ কেয়ার পর্যন্ত। ডেফিনেটিভ কেয়ার কি? ধরেন অপারেশন থিয়েটার অথবা নির্দিষ্ট হাসপাতাল, এই ডেফিনেটিভ কেয়ারে যাওয়া পর্যন্ত এবং ঘটনা ঘটা থেকে, ঘটনা ঘটলো ধানমন্ডি একটা রাস্তাতে, এবং ডেফিনেটিভ কেয়ার হবে ধরেন ঢাকা মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে। এই যে সময়টা, এই সময়টাকে বলে গোল্ডেন আওয়ার বা 1 ঘন্টা। এই গোল্ডেন আওয়ার জীবন সেফ অথবা লাইফ সেফের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট ইস্যু। এই কারণে এখানে যে ডাক্তার রোল প্লে করবে, ধানমন্ডি রাস্তায় তো আর ডাক্তার দাঁড়িয়ে থাকবে না, ওইখানে কোনো না কোনো পথচারী থাকবে, কোনো না কোনো নন ডক্টর মানুষই তো থাকবে। আসলে তার করণীয় কি? প্রথম, আপনার সামনে যদি এরকম একটা দুর্ঘটনা ঘটে, আপনি প্রথমে মানুষটাকে সাহায্য করার চেষ্টা করুন। কিভাবে? সেই দুর্ঘটনা কবলিত স্থান থেকে তাকে একটা নিরাপদ স্থানে নিয়ে যান। নাম্বার 2, আপনি দেখলেন দৃশ্যমান কোথাও থেকে রক্তক্ষরণ হচ্ছে, ধরেন পায়ে থেকে অথবা হাতে থেকে, আপনি সেই জায়গাটাকে একটু পেঁচিয়ে দেন, চাপ দেন, প্রেসার দেন, অথবা কোনো ভালো পরিষ্কার কাপড় দিয়ে র্যাপ করে দেন,
তাতে কি রক্তক্ষরণ বন্ধ হলো? কিছুটা বন্ধ রক্তক্ষরণের জন্য তো অ্যাটলিস্ট মানুষটা মারা যেতে পারে হসপিটালে যেতে যেতে। এই কাজটা করুন। আপনি দেখলেন যে কোনো একটা হাত বা পা ভেঙে ঝুলতেছে, সেটাকে আপনি স্টেবল করার জন্য কিছু একটা দেন। সেটা যদি আপনার হাতে কিছু না পান, একটা কার্ড যদি পান, একটা প্লাস্টিক যদি পান, সেটাকে একটু পেঁচিয়ে দেন, তাহলে কি আর দুলতে পারবে জিনিসটা? তার মানে কি আপনাকে স্টেবল করলেন। তারপরে আপনি ধারণা করতেছে যে মেরুদণ্ড বা স্পাইন আক্রান্ত হচ্ছে, আপনি মেরুদণ্ড বা স্পাইন যাতে নড়চড় না হয় সেভাবে মানুষটাকে হ্যান্ডেলিং করেন স্ট্যাবল করার জন্য। তার মানে আপনি রক্ত থামানোর জন্য রোল প্লে করতে পারেন, আপনি মেরুদণ্ডটাকে সাপোর্ট দিতে পারেন, আপনি মানুষটাকে কি করতে পারেন, নিরাপদ স্থানে নিয়ে যেতে পারেন। মানুষটাকে আরও যেটা আপনি করতে পারেন, দুর্ঘটনার পরে দেখলেন তার মুখ দিয়ে অথবা নাক দিয়ে রক্ত বের হচ্ছে অথবা ময়লা ঢুকে আছে, এটা আপনি দ্রুত পরিষ্কার করে দেন। পরিষ্কার করে দিলে কি হবে, তার শ্বাস নিতে সুবিধা হবে, শ্বাস নেওয়ার জন্য হেল্প করুন। এই কাজগুলো আপনি দুর্ঘটনা কবলিত স্থানে করতে পারেন। করার পরে অতি দ্রুত আপনি একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করবেন। আচ্ছা সেই ট্রান্সপোর্ট দিয়ে আপনি নিকটস্থ কোনো ডেফিনিটিভ কেয়ার হসপিটালে নিয়ে যাবেন। আচ্ছা, ট্রান্সপোর্ট বলতে আমরা অ্যাম্বুলেন্সটাকে প্রেফার হ্যাঁ, করতে পারি ট্রান্সপোর্ট যদি বলতে আমরা সম্ভব হয়, তাই তো? অ্যাম্বুলেন্সকে প্রায়োরিটি দিব, বিকজ অ্যাম্বুলেন্সে কিছু ডেডিকেটেড সার্ভিস থাকে। ধরেন অক্সিজেন, ধরেন সাপোর্ট, প্রেশার মাপার জিনিস, মনিটর, যেখানে আপনি পালস, প্রেশার এগুলো দেখতে পারলেন। কিন্তু আপনি যদি এটা না পান, আপনি যেই যানটাই প্রেফারেবল পাচ্ছেন সেই যানটাতেই নেওয়ার চেষ্টা করবেন। সেটুকু মানে এবং ইমার্জেন্সিতে যেই যতটুকু দ্রুত অঙ্গ নিয়ে বিশেষ করে আমাদের আক্রান্ত হয় কি হাত এবং পা, এই অঙ্গটাকে এলিভেট করে রাখার চেষ্টা করেন, কিছু একটা দিয়ে স্টেবল রাখার চেষ্টা করেন, কিছু একটা দিয়ে পেঁচিয়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন। এবং আর একটা মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার, আপনি কি লক্ষ্য করছেন দুর্ঘটনায় যারা পতিত হয় বা দুর্ঘটনায় যারা আক্রান্ত হয় তারা কিন্তু এই সমাজের কর্মক্ষম গ্রুপ, ইয়াঙ্গার গ্রুপ। লক্ষ্য করে অনেক দেখেন, ক্ষেত্রে। আপনার দাদা, আপনার মা, বাবা, আপনার চাচা, এরা কিন্তু রোডে কম বের হয়। তাদের কিন্তু দুর্ঘটনায় কবলিত হওয়া বা আক্রান্ত হওয়ার চান্স কম। তার মানে আমাদের সমাজে যেই লোকটা উপার্জনক্ষম, সেই লোকটাই কিন্তু কর্মের সন্ধানে রাস্তায় বের বেশি হয়, রাস্তায় থাকছে না এবং তারাই সেই কিন্তু আক্রান্ত লোকটাই হচ্ছে। উপার্জনক্ষম মানুষটাই, ইয়াং মানুষটাই বেশি দুর্ঘটনায় কবলিত হয়। অতএব এই মানুষটার লাইফ সেভ করা মানে কিন্তু একটা ফ্যামিলিকে আপনার সেভ করা। একদম। আমরা আরো কি কি স্টেপ এখানে নিতে পারি এবং নানা ধরনের দুর্ঘটনা ঘটে, তার মধ্যে আর কি কি আছে এগুলো জানবো একটা বিরতি থেকে এসে। দর্শক সময় একলা ছোট একটা বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান, আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি দুর্ঘটনা এবং জরুরি সার্জারি নিয়ে। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার মোহাম্মদ সৈয়দুজ্জামান। বিরতিতে যাবার আগে তো আমরা জানলাম যে দুর্ঘটনা ঘটলে প্রথম 10 মিনিটে কি করবে সেই বিষয়গুলো নিয়ে। এখন ধরেন যাদের হাত পা ভেঙে গেছে সেটা তো স্ট্যাবল করলো, রক্ত পড়লে সেটাকে চাপা দিয়ে চেষ্টা করবে। আমরা যেটা মুভিতে দেখি বেশিরভাগ সময় যে রাস্তাঘাটে কোথাও অ্যাক্সিডেন্ট করেছে, বড় একটা রড ঢুকে গেল পেটের মধ্যে বা হাতের মধ্যে, বা কোনো কিছু একটা অস্ত্র ঢুকে গেল, সেটা টেনে একদম বের করে ফেললো, সাথে সাথে সেই নায়ক সেভ হয়ে গেল বা সেই ব্যক্তি সেভ হয়ে গেল। আসলে কি বাস্তব জীবনে এরকম কি দুর্ঘটনা ঘটলে কিছু একটা ঢুকে গেলে সেটা কি সাথে সাথে বের করে ফেলতে হয়, নাকি সেটা ব্যবস্থাপনা কেমন? এটা এক্স্যাক্টলি, এটা আমি আমার ব্যক্তিগত জীবনে ঢাকা মেডিকেল কলেজেই দেখা গেছে কনস্ট্রাকশন মিস্ত্রি পাঁচতলা থেকে পড়ে গিয়ে ওর একেবারে এখান দিয়ে রড ঢুকে একেবারে এখান দিয়ে বের হয়ে গেল, এবং দিব্যি ওই রডটা ওরা কোনোভাবে কেটে তারপরে রডটা সহই চলে আসছে আমার কাছে। তো এখানে একটা কথা হলো গিয়ে কি, এই যে ছুরিটা বা রডটা বের করার ব্যাপারে অনেক সময় সুবিধাও আছে, অসুবিধাও আছে। ব্যাপারটা হলো গিয়ে কোনো কারণে যেই রডটা যেই ওয়েতে ঢুকছে সেই ওয়েতে একটা ট্রেইন পিপল, ধরেন আমি সার্জন, আমি যেই ওয়েতে বের করব তখন কিন্তু আমার কনসিডারেশনে থাকবে কি কি স্ট্রাকচার এখানে আছে, সেই স্ট্রাকচারগুলো কোনটা আমাকে সেভ করতে হবে, এবং ট্রাকশন বা টার্ন অথবা পুল আমাকে কিভাবে দিতে হবে এইটা। বাট যেই ব্যক্তি বের করতে যাবে নন মেডিকেল অথবা সে জানেন না, সে কিন্তু বের করার সময় আবার উপকারের চাইতে অপকার নিজের অজান্তে করে ফেলতে পারেন। ঠিক আছে, ধরেন কোনো কারণে আপনার এই রডটা গিয়ে রক্তনালীর পাশ ঘেঁষে চলে গেল, ঠিক আছে, রক্তনালী ইনজুরি হলো না, তো মোটামুটি যদি এটা আপনি টেকনিক্যালি অথবা নিজে বুঝে বের করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রক্তনালী ক্ষতিগ্রস্ত হইলো না, অথবা একটা ফুসফুস ক্ষতিগ্রস্ত হইলো না, হার্ট ক্ষতিগ্রস্ত হইলো না, মানুষটার লাইফ সেভ হয়ে গেল। বাট আপনি এরকমভাবে এটাকে বের করতে গেলেন যে এইটা ক্ষতিগ্রস্ত হইলো, তখন তো আপনি আসলে ক্ষতি করে ফেললেন নিজে না বুঝে। এই কারণে আমার মনে হয় যে এগুলো বের করার ক্ষেত্রে স্কিল অ্যান্ড যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের প্রায়োরিটি দেওয়া উচিত। আসলে মানে অপেক্ষা করা উচিত যে টান দিয়ে না
বের তবে করে এই সময়টা আপনার একটা রোল আছে, এটা সেটা হচ্ছে এই কি থাকতে ছুরিটা পারে? হোক, রডটা হোক বা ফরেন বডি হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক না কেন, এইটাকে একটা স্টেবল সিচুয়েশনে রাখতে হবে। Okay. ধরেন স্টেবল সিচুয়েশন কেমন, আপনার এত বড় একটা রড ঢুকে আছে আপনার পেটের মধ্যে, এখন এটাকে যদি আরো দুলতে দেন আপনি, তাহলে কি হবে, এইটা আরো চারিদিকে গুতাতে থাকবে, একদম। চারিদিকে ইনজুরি করতে থাকবে। আপনি সেটাকে সাপোর্ট দেন, এটাকে মুভ করতে দিয়েন না, স্টেবল রাখেন, সাপোর্ট দেন, এটাকে সাপোর্ট দিয়ে তারপর নিকটস্থ সার্জন অথবা ক্যাজুয়ালিটি সার্জন অথবা ক্যাজুয়ালিটিতে নিয়ে আসেন, দেন সে আপনার মানে প্রয়োজনীয় আমরা পদক্ষেপ বলতে পারি যে যখন আর কি আমরা ব্যক্তিকে মুভ করাবো তাকে যথেষ্টটুকু স্থির রেখে মুভ করানোর Yes, জন্য, তাই exactly, না? এটা একটা তাকে ব্যাপার। স্থির রাখতে হবে তাতে যার যে ফরেন বডি বা যেটার কথা আমরা বলছি যে শরীরের মধ্যে ঢুকছে জি। সেটার জন্য নড়াচড়া করা যাবে না বা কোনোভাবে প্রেশার টেশার সেখানে দেওয়া যাবে জি না, এক্স্যাক্টলি। ঠিক না? আরো একটা ব্যাপার হলো গিয়ে স্থিরতা আরো প্রয়োজন। আপনি ভেঙে যাওয়ার কথা বললেন, হ্যাঁ, হ্যাঁ, যেই একদম। অঙ্গটা ভেঙে গেল, এই অঙ্গটা যদি দুলতে থাকে, বলেন আঘাত, রক্তক্ষরণ, ইনজুরি আরো বেশি হবে না, সেই অঙ্গটাকেও স্টেবল করতে হবে। সেটা হাত হোক পা পা হোক হোক, যেটাই হোক না কেন, spine হোক বা মেরুদণ্ড হোক। চেষ্টা করবো যে সেটাকে একটা স্টেবল অবস্থায় Stable আনতে। অবস্থায়। আচ্ছা, আপনি প্রথমে বলছিলেন যে ছাদ থেকে পড়ে গিয়ে অনেক সময় যে দুর্ঘটনা ঘটছে সেই রোগীগুলো আপনারা দেখেন, তো সাধারণত এত উঁচু থেকে যদি পড়ে যায় সেক্ষেত্রে কি মাথায় বেশি আঘাত হয় না পায়ে বেশি, মানে কেমন হয় দিস জিনিসটা? ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যদি ভাবেন তাহলে এটা মাথায় আসবে, আদারওয়াইজ আসবে না। সেটা হচ্ছে ল্যান্ডিং প্যাটার্ন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড হাইট। আপনি কত উচ্চতা থেকে পড়তেছেন এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার, একদম। এবং কিসের উপরে পড়তেছেন সেটাও এবং একটা কিভাবে পড়তেছেন, তিনটা ব্যাপার। কত উচ্চতা থেকে, কিসের উপরে পড়তেছেন, এবং ল্যান্ডিং প্যাটার্ন, আপনি কিভাবে পড়তেছেন, আপনার মাথা নিচে পড়লো, পায়ের উপরে পড়লেন, না কাত হয়ে পড়লেন, এটার উপরে। ধরেন আপনার মাথা যদি আগে ল্যান্ড করে সিমেন্টের উপরে, তাহলে তো মাথাটা ফেটে একেবারে গুঁড়া হয়ে যাবে। আপনার যদি একদিকে পাজর দিয়ে পড়েন, তাহলে তো অ্যাটলিস্ট লাইফটা সেফ হইলে পাজরের উপরে। এটা হলো ল্যান্ডিং প্যাটার্ন, আপনি কিভাবে ল্যান্ড করলেন এবং কিসের উপরে পড়লেন। আপনি একটা ভোতা বালির উপরে পড়লেন, তার মানে কি আপনি ইউ আর কম্পারেটিভলি সেফার। আপনি কোনো কারণে চোখা একটা রডের উপরে পড়লেন, তাহলে তো ক্ষতিগ্রস্ত বেশি হবেন। এবং আপনি শুকনো 10 রাস্তার ফিট, উপরে পড়লেও তো একই অবস্থা। 10 ফিট উচ্চতা থেকে পড়লেন, সেটা এক ধরনের, আর আপনি 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে পড়লেন, সেটা সেটাও আরেক তো এক রকম। ধরনের। এই কারণে কত উচ্চতা থেকে পড়তেছেন, কিসের উপরে পড়তেছেন, কিভাবে পড়তেছেন, এটা এগুলোর খুব, উপরে খুব একটা গুরুত্বপূর্ণ। তারপর দেখা যাচ্ছে যারা একটু সাইড হয়ে পড়ে, মানে যদি মাথায় আঘাত পায় তাহলে তো কোনো কথাই নেই, ও প্রচুর রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে তো ইনস্ট্যান্ট মারাও যায় অনেকে, তাই না? কিন্তু যদি হাত পা বা অন্য কিছু ভেঙে যায় সেক্ষেত্রে কি সেভ করা কি শুনেন, সম্ভব? এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট, হাত পা মানে লিম্ব না লাইফ। একদম। লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লিম্ব। হাত এবং পা এগুলোকে লিম্ব বলা হয় থাকে, একদম। এগুলোর চাইতে আমার জীবনটা বেশি প্রয়োজনীয়, তাই না? সো এই ক্ষেত্রে হলো গিয়ে আপনার হাত পা যদি ভেঙেও যায়, সেই ক্ষেত্রেও যদি মানুষটার জীবনটা বাঁচানো যায়, এটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, তাই তো? এই কারণে সাধারণত হেড ইনজুরি বা মাথায় আঘাত, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। তো এইটার ক্ষেত্রে আসলে কি পড়ে যাওয়ার ক্ষেত্রে মিরাকেল হয় অনেক। আচ্ছা। স্রষ্টা যে কাকে কিভাবে সেভ করবে, এটা আমি আসলেও- দেখেছি 5 তলা থেকে পড়ে গিয়েও দিব্যি কিছুই হয় নাই, একটু আঁচল লাগা ছাড়া। আবার 2 তলা থেকে পড়ে গিয়েও সেভ করা যায় নাই। একদম। তো এই আসলে এটা ব্যাপারটা- ডিপেন্ড করে এটা depend সিচুয়েশনের উপর। করে। তবে আপনি মাথায় আঘাতের কথা বললেন, এতে মনে পড়লো যে যদি যারা হচ্ছে বাইকার আছেন, যারা বাইক চালায়, তারা তো অনেকে হেলমেট পরে বেশিরভাগ সময়, আর এখন তো একদম মাইন্ড করে যে হেলমেট ছাড়া বের হওয়া যাবে না। হেলমেট পরেও যদি বাইকে অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে কি মাথায় আঘাত লাগতে পারে? হ্যাঁ, অবশ্যই লাগতে পারে, কিন্তু সেটা কম্পারেটিভলি হেলমেট কিন্তু একটা কুশন ইফেক্ট দিচ্ছে আপনাকে, একটা কুশন ইফেক্ট দিচ্ছে। হেলমেট কি ফর সেফটি, এবং কি আমার ধারণা অনেক জায়গায় এরকম আছে হেলমেট না কিনলে বাইক বিক্রি করবে না, এমন দোকানও আছে। সো হেলমেটটা কিন্তু আসলে এত কিছু কেন এনকারেজ করতেছে, আপনার আমার সেফটির জন্যই। তার মানে হেলমেটটা পরলে কম্পারেটিভলি আপনি সেফার, বিকজ এটা একটা কুশন ইফেক্ট দিচ্ছে। আপনার এই যে ইনজুরিটা, মাথাটা গিয়ে ধুম করে লাগলো, এই যে ট্রমাটা, আঘাতটা, এটাকে ডিসপার্স করে দিচ্ছে, আচ্ছা। শকটাকে অ্যাবজর্ব করে নিয়ে যাচ্ছে, ট্রমাটাকে ডিসপার্স করে দিচ্ছে, আপনার আঘাতের মাত্রা এবং প্রবণতা এটা কি মাথায় কমিয়ে দিচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে- হেলমেটটা পরা প্রয়োজনীয়। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, আমি কিছু হেলমেট দেখি, এই হেলমেটগুলো খুবই নাজুক হেলমেট, আচ্ছা। এগুলো পরার থেকে আমার মনে হয় না পরাটাও আসলে একটা মানে ব্যাপার। ফ্যাশনেবলের কথা না চিন্তা করে না আমরা চিন্তা করে চিন্তা করব সে সেফটির কথা সেফটির কথা চিন্তা চিন্তা করবে যে কোনটা যেগুলো পড়লে সে পুরাটা সেফ একেবারে থাকতে র‍্যাপ পারবে। করা। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় যে মানে ব্যথা লাগলো বা ইনজুরি হলো সেটা কম লাগতে পারে, তাই না? হ্যাঁ, হেলমেট পরতে হবে, বাট সেটা প্রপার
কিনা সেটাও চিন্তা করতে একদম হবে। এই ধরনের দুর্ঘটনা ঘটলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বাইরের আঘাতটা খুব কম থাকে, বোঝাই যাচ্ছে না তার হাত পা কোথাও ভেঙে গেছে বা কোথাও রক্তক্ষরণ হচ্ছে, এই জিনিসটা যদি বোঝা যায় না, কিন্তু হাসপাতালে যাওয়ার পরে দেখা যায় অনেক সময় রোগী মারা গেছেন, এরকম এটা একটা সিচুয়েশন এক্সাম্পল আমি আপনাকে দিই। আপনি তো মাথায় আঘাত নিয়ে কথা বলতেছিলেন। জি। মাথায় আঘাত অনেক সময় আমাদের কাছে রোগীগুলো এরকম আসে যে মাথায় একটা আঘাত পেল, আঘাত পাওয়ার পরে রোগীটার কোনো বহিঃপ্রকাশ নাই। মাথায় আঘাত পাওয়ার পর আপনাকে কিছু সিমটম দর্শকদের উদ্দেশ্যে কিছু বহিঃপ্রকাশ আছে কিনা এটা লক্ষ্য করবেন। প্রথম কথা হলো মাথায় আঘাতের পরে সে অজ্ঞান হয়ে গেল কিনা, এবং অজ্ঞান হয়ে গেলে অজ্ঞান হওয়ার পর জ্ঞান ফিরে আসার পর তার মেমোরি লস আছে কিনা, মানে সে অতীত ভুলে গেল কিনা, সে কিভাবে আঘাত পাইল, তার নাম কি, তার বংশ পরিচয় কি, তার বাড়ি কোথায়, এই প্রশ্নগুলো উত্তর দিতে পারতেছে না। একটা হলো রেট্রোগ্রেড অ্যামনেশিয়া, একটা ইন্টিগ্রেট অ্যামনেশিয়া, মানে সামনে কি হয়েছিল ঘটনার পরবর্তী কথা সে জানে না। আর আরেকটা হলো গিয়ে ঘটনার পূর্বের ইতিহাস সে সব ভুলে গেছে। তার মানে এরকম লক্ষণ আছে কিনা, রোগী অজ্ঞান হয়ে গিয়েছিল কিনা, রোগীর মাথায় আঘাতের পর খিঁচুনি হলো কিনা, রোগী মাথায় আঘাতের পরে আপনার বমি হলো কিনা, রোগীর মাথায় আঘাতের পরে কান দিয়ে, মুখ দিয়ে অথবা হলো গিয়ে নাক দিয়ে রক্তক্ষরণ অথবা পানিক্ষরণ, এই জিনিসগুলো হলো কিনা। যদি এই জিনিসগুলো হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে এই আঘাতের ব্যাপারটা সিভিয়ার, এবং আপনাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং সিটি স্ক্যান, এমআরআই, এই ইনভেস্টিগেশন ওয়ার্কআপ লাগবে, এবং আপনাকে ডেডিকেটেড নিউরোসার্জিক্যাল কেয়ার নিতে হবে যদি এই সিমটমগুলো থাকে। সেটা তো প্রাইমারি যে ব্যবস্থাপনা তারপরে গিয়ে তারপরে গিয়ে। আর যদি এই সিমটমগুলো না থাকে, তারপরেও একটা সিম্পল মাথায় আঘাতও যদি হয়, আপনার একটা মানুষকে নির্দ্বিধায় মাঝে মাঝে 24 থেকে 48 থেকে 72 ঘন্টা অবজারভেশনে থাকতে হয়। কারণ প্রথম দিকে কোনো সিমটম বা বহিঃপ্রকাশ থাকে না, কিন্তু দেখা যায় এরকম ঘটনা বা নজিরও আছে, 2 দিন পরে রোগী হঠাৎ করে ডিটোরিয়েট করা অথবা খারাপ হওয়া শুরু করে। আচ্ছা, সেটা 2 দিন পরেও হতে পারে। এই জন্য আপনাকে 72 ঘন্টা বা একটা নির্দিষ্ট সময় অতিক্রম না হওয়া পর্যন্ত মাথায় আঘাতের পরে আপনি তাকে পুরো আনসেফ একটা ডিক্লেয়ার করে দিলেন, ব্যাপারটা ওয়াইজ হলো না। আচ্ছা, সেটাই যেটা বলে যে চিকিৎসকরা বলে যে না 72 ঘন্টা বা 3 দিন ধরে তাকে অপেক্ষা করতে হবে, হ্যাঁ অবজার্ভ করতে হবে। ব্যাপারটা এখানে যে তার মেজর কোনো ইনজুরি আছে কিনা সেটুকু দেখার জন্য তাকে সময় দিতে হবে। এই সময় কি পরিবারের কোনো রোল থাকে? যে না, অনেক সময় দেখা যায় পরিবার রাখতে চায় না, চলে যেতে চায়, বলে যে না সে তো সুস্থ আছে, আমি ঘরে নিয়ে যাব। সেই ঘরে যাওয়ার পরে কি কোনো রকম? আমি মেসেজটা এর জন্য আপনার মাধ্যমে পরিবার বা দর্শকদের দিতে চাই। আপনার আত্মীয় বা আপনার স্বজন যদি মাথায় আঘাতগ্রস্ত হন, তাহলে এমনও হয়, আপনাকে একটা মেসেজ দেই, মাথায় আঘাতগ্রস্ত হওয়ার ভেরি ইমিডিয়েট পিরিয়ডে আপনি সিটি স্ক্যান পর্যন্ত করছেন, সেটাও নরমাল আসতে পারে। এতে আপনি খুব বেশি আশাবাদী হওয়ার প্রয়োজন নাই, বা খুব আনন্দিত হয়ে আপনি বাসায় চলে গেলেন, ব্যাপারটাও এরকম না। ঠিক আছে, অনেক সময় দেখা যায় কিছু পরেও সিটি স্ক্যানে পরিবর্তন আসে 2 দিন বা 3 দিন পরে। ঠিক আছে, সো আপনার রোগী যদি মাথায় আঘাতগ্রস্ত হয়, আপনি একেবারে ড্যাম কেয়ার করে এটাকে নিয়ে রোগী নিয়ে বাসায় চলে গেলেন এবং রোগীকে স্বাভাবিক জীবনে চলে গেলেন, আপনি ড্রাইভিং করতে দিলেন, বিভিন্ন ভারী কাজ করতে দিলেন, এটা ওয়াইজ ডিসিশন হবে না। ঠিক আছে, আপনি তাকে বাসায় যদি নিতেই চান, চিকিৎসকের পরামর্শ নেন এবং তাকে ভারী কাজ থেকে দূরে রাখেন, তাকে পর্যবেক্ষণে রাখেন, বিশ্রামে রাখেন। সোজা কথা, বিশ্রামে রাখলে কিন্তু পরবর্তীতে বোঝা যাচ্ছে যে আসলে তার কোনো সমস্যা হবে কিনা। যখন দুর্ঘটনা ঘটছে তখন দেখা যায় যে মেরুদণ্ডে অনেক সময়, আপনি শুরুতে বললেন যে মেরুদণ্ড কিন্তু আঘাত লাগতে পারে, ইনস্ট্যান্ট কি বোঝা যায় যে সে এই ব্যক্তি মেরুদণ্ডে আঘাত পেয়েছেন? হ্যাঁ, ইনস্ট্যান্ট বোঝা যায়। প্রথমত কথা হলো গিয়ে মেরুদণ্ডে আঘাতের ফলশ্রুতিতে অনেক সময় আমাদের শরীরের নিচের অংশ অবশ হয়ে যেতে পারে, প্যারালাইসিস, অবশ হয়ে যাওয়া অথবা অস্বাভাবিক ফিল হওয়া। ধরেন আপনি চিমটি কাটতেছেন, সে টের পাচ্ছে না, বোধ পাচ্ছে না, এই অস্বাভাবিক ফিল হয়ে যেতে পারে। মেরুদণ্ডে আঘাতের কারণে অনেকের প্রস্রাব করে দিতে পারে, নিজের ধারণা নেই যে আমি প্রস্রাব করে দিয়েছি। অনেকে টয়লেট হয়ে যাচ্ছে নিজের অজান্তে, বুঝতে পারতেছে না। এই যে টয়লেট হয়ে যাওয়া, প্রস্রাব হয়ে যাওয়া, শরীরের নিচের অংশ প্যারালাইসিস হয়ে যাওয়া অথবা অবশ হয়ে যাওয়া, অস্বাভাবিক ফিল হওয়া, হাঁটতে না পারা, এই ব্যাপারগুলো হতে পারে। পাশাপাশি যেটা হতে পারে সেটা হচ্ছে মেরুদণ্ডটাকে যদি আপনি ফিল করতে যান, কোথাও সোয়েলিং, ফুলা বা অস্বাভাবিক কোনো কিছু হাতে ফিল করতে পারেন, এটা আপনাকে লক্ষ্য করতে হবে। ওকে, আর পেটে যদি কোনো কারণে যদি ব্যথা পায় তাহলে কি এটা কি বোঝা যায়? এটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবডোমিনাল ট্রমা বলি আমরা, পেটের আঘাত। অনেক সময় হয় কি, পেটের আঘাতও প্রথম দিকে কোনো বহিঃপ্রকাশ থাকে না, এরকমও হয় 5 দিন 7 দিন পরে পেটে আঘাতের বহিঃপ্রকাশ। ক্যান ইউ ইমাজিন? তাহলে তার মানে আপনাকে একটা বড় সময়, 7 দিন একটা বড় সময়, কিন্তু এই 7 দিনের মধ্যে কি হতে পারে? পেটে আঘাত পেয়েছে, আঘাত পেয়ে পেটের যে অর্গান আছে, লিভার অথবা কিডনি
অথবা স্প্লিন, এই সমস্ত জায়গা থেকে আস্তে 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 রক্তক্ষরণ হচ্ছে। প্রথমে রক্তক্ষরণ হলো, সেটা আপনি রোগীকে বিশ্রাম দিলেন, স্টেবল হয়ে গেল, কিন্তু সেই রোগীকে স্টেবল দেখে আপনি আবার ভারী কাজ বা ওয়াকিং বা জিমনেশিয়াম হাবিজাবি কাজে ইনভলভ করে ফেললেন, তখন সেই জায়গা থেকে আবার রিব্লিডিং শুরু হয়। ব্লিডিং একদিন থেমে গিয়েছিল বিশ্রামের কারণে, কিন্তু আবার কি হবে, সেখানে ক্লট জমা হয়ে রক্ত জমাট বেঁধে গিয়ে থেমে গিয়েছিল, কিন্তু আপনি যখন তাকে আবার ভারী কাজে ইনভলভ করলেন, রেস্ট থেকে তুলে দিয়ে, তখন আবার করলো কি, সেই জায়গাটা থেকে আবার ওই রক্তগুলো সরে গিয়ে, রক্ত জমাট বাঁধা রক্তগুলো ডিসলস হয়ে গিয়ে সরে গিয়ে আবার রিব্লিড করা শুরু করলো। হঠাৎ করে রোগী কলাপস করে একেবারে বিপিটিপি প্রেশার টেশার ফল করে রোগী আক্রান্ত হয়ে যেতে পারে। আবার অনেক সময় নাড়ি ফুটা হয়ে যেতে পারে, নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে যেতে পারে, সেটা প্রাথমিকভাবে কোনো লক্ষণ থাকে না, 2-3 দিন পরে নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে গিয়েছিল, সেই কারণে পেট ফুলে যাওয়া শুরু করলো, পেট ব্যথা শুরু করলো, বমি শুরু হলো, ডায়রিয়া শুরু করলো, এইগুলো 2-3 দিন পরে প্রকাশ শুরু হলো। একদম এই জিনিসগুলো কিন্তু আসলে সাথে সাথে হয় না, যেটা আপনি বারবার বলছেন যে একদিন বা দুদিন পর থেকে হয়। এরকম 7-8 দিন পরেও নজির আছে যে বহিঃপ্রকাশ। রোগীর আত্মীয় স্বজনদের যে কমপ্লেনটা থাকে যে সে তো প্রথম দিকে ভালো ছিল, হাসপাতালে আসার পরে সে খারাপ হয়েছে, এরকম অনেক সময় রোগীরা কমপ্লেন করে না। এটার একটা ছোট্ট মেসেজ আমি আপনাকে দেই, সেটা হচ্ছে এক্সট্রাডুরাল হেমাটোমা, একটা টার্মিনোলজি আছে। আমাদের হেড ইনজুরি বা মাথায় আঘাতের পরে আমাদের মাথার হাড্ডির নিচে রক্তক্ষরণ হয়, এটাকে বলে এক্সট্রাডুরাল হেমাটোমা। এই রক্তক্ষরণে রোগী দিব্যি কি হয় জানেন, রক্ত আঘাতের ইমিডিয়েট পরে রোগী একেবারে পুরো ভালো হাঁটাচলা করতেছে, আপনার সাথে দিব্যি আরামসে কথাবার্তা বলবে, সবকিছু বলবে, কিন্তু আস্তে আস্তে একটু একটু করে যখন রক্তক্ষরণ বাড়তে থাকবে, হেমাটোমা বা রক্তক্ষরণের রক্তর জমাটটা যখন বড় হতে থাকবে এই হাড্ডির নিচে, তখন ওটা ব্রেনকে কমপ্রেস করতে থাকবে, তখন দিতে থাকবে, হঠাৎ করে না রোগী খারাপ হতে থাকবে। এই তখনই রোগীর লোক আপনার উপর ভায়োলেন্স বলেন অথবা অস্বাভাবিক আচরণ বলেন, এই ডাক্তার আমার রোগী এইমাত্র কথা বলতেছিল, টিভি দেখতেছিল, এর মধ্যে আমার রোগী খারাপ হয়ে গেল, খারাপ হয়ে গেল। জি, এই এটাকে বলে লুসিড ইন্টারভাল, মানে রোগী ভালো ছিল, এর মধ্যে খারাপ হইলে এই সময়টাকে বলে ইন্টারভাল। সেটা কি ইন্টারভাল? লুসিড ইন্টারভাল। এই জায়গাটায় আমাদের চিকিৎসকদের একটা বড় ভুল আছে, যেটা আমি নিজেও চিকিৎসক হিসেবে মনে করি যে হয়তো বা কমিউনিকেশনে কিছু আমাদের ঘাটতি থাকে কিনা, সেই ব্যাপারটা পুরোটা নিয়ে কথা বলবো, কিন্তু ছোট একটা বিরতি নিয়ে এসে। দর্শক সাথে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়েছে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান, আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি দুর্ঘটনা নিয়ে। দুর্ঘটনায় পড়লে আপনার সামনে যে ব্যক্তি আছে তাকে কিভাবে সেভ করবেন সেই বিষয় নিয়ে। আর আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ সহিলুজ্জামান। আর দর্শক, আমাদের অনুষ্ঠানটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা কিন্তু চাইলে আমাদের চিকিৎসকের সাথে কথা বলতে পারেন, আপনার না জানা অনেক কিছুই কিন্তু তাকে জিজ্ঞেস করতে পারেন। আমরা কিন্তু কথা বলছিলাম যে আসলে ওই মুহূর্তে কি হয় এবং পরবর্তীতে কি কি সিমটম হতে পারে, কেন আমরা অনেক সময় দেখি যে রোগী ভালো আছে, প্রথম 1 2 দিন ভালো আছে, কিন্তু 2 দিন পরে গিয়ে 72 ঘন্টা পরে গিয়ে দেখা যাচ্ছে রোগীর নানা রকম কমপ্লিকেশন হয়। অনেক সময় রোগীর অবস্থা এমন হয় যে অনেকে মৃত্যুও হয়। তো সেই ক্ষেত্রে রোগীর যে আত্মীয় স্বজন আছে, তার যে অ্যাটেন্ডেন্স আছে, তারা অনেকটা ক্ষিপ্ত হয়ে যান যে আমার রোগী তো সুস্থ ছিল, হঠাৎ করে কেন অসুস্থ হলো। তাদের এই মানে এখানে আসলে গ্যাপটা কোথায়, তারা আসলে মানে কেন মানে অনেক বেশি, কেন আমরা অনেকগুলো ঘটনা ঘটেছে এবং দেখেছি যে রোগীর আত্মীয় স্বজন বা অ্যাটেন্ডেন্স যারা আছে তারা অনেকটা ক্ষিপ্ত হন, কিন্তু কেন রোগীরা তো আসলে অসুস্থ হয়ে পড়ছেন বা কিছু কিছু সিমটমই আছে যেটা পরবর্তীতে দেখা দিতে পারে এবং সেটা অতি মাত্রায় এটা বিপদ তৈরি করতে পারে, তাই না? তাহলে বোঝার জায়গাটা কোথায় আসলে? আচ্ছা, এটা আমি দুইটা মেসেজ এখানে, একটা হলো রোগী বা রোগীর মানুষের জন্য। রোগী তো আর কি, আমিও অসুস্থ হলে আমিও রোগী, আপনি অসুস্থ হলে আপনিও রোগী। সো রোগী যে কেউ হতে পারে, চিকিৎসক হতে পারে, নন চিকিৎসক হতে পারে। তো এই একটা মেসেজ হলো গিয়ে রোগীর জন্য এবং একটা মেসেজ আমাদের ডাক্তার সম্প্রদায় বা আমাদের জন্য। সেটা হচ্ছে এখানে ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ইস্যু হলো কাউন্সিলিং। কাউন্সিলিং ব্যাপারটা কি, আপনার সাথে রোগীর যদি কমিউনিকেশন গ্যাপটা না থাকে তাহলে দেখবেন ভুল বোঝাবুঝি সুযোগ কম। আপনি আপনার রোগীকে, এই যে একটু আগে আমরা পেটের কথা বললাম যে 7 দিন পরেও বহিঃপ্রকাশ হতে পারে, একটু আগে আমরা মাথার কথা বললাম যে আস্তে আস্তে রোগী কথা বলতেছিল, টিভি দেখতেছিল, খারাপ হয়ে গেল। তো রোগীকে যদি আমি আগে কাউন্সিলিং করে রাখতাম যে লুসিড ইন্টারভাল বলতে একটা ব্যাপার আছে, এরকম এরকম ঘটনা বা সিকোয়েন্স হতে পারে, তাহলে কিন্তু রোগী ভুল বোঝা এবং রোগী এবং ডাক্তারের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, আমি বলবো মিস আন্ডারস্ট্যান্ডিং, এইটা কিন্তু কমে আসবে। এর জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা একটা বড় ব্যাপার হলো গিয়ে রোগীর সাথে কথা বলা, কাউন্সিলিং করা। আমরা কিন্তু কথা বলার জায়গাটা থেকে পিছিয়ে যাচ্ছি,
ঠিক আছে, এটা পিছালে চলবে না। আমাকে রোগীকে কতগুলো অধিকার আছে রোগীর, আমার কতগুলো অধিকার আছে, রোগীর কি অধিকার আছে, তার কি রোগ অসুস্থতা, এটার পরিণতি কি, এটার চিকিৎসা কি, এটার চিকিৎসার বিকল্প কোনো কিছু আছে কিনা, এই চিকিৎসায় কতটা সে উপকৃত হবে, কতটা ক্ষতি হতে পারে, রিস্ক এবং লাভ বেনিফিট রেশিও চিন্তা করা, এবং এই চিকিৎসার বিকল্প আছে কিনা এবং এই চিকিৎসা সে নিবে কিনা, নিতে পারবে কিনা। আপনাকে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলি, সেটা হচ্ছে যে কোনো চিকিৎসা নেয়া না নেয়ার অধিকার রোগীর একান্ত নিজের। আমরা কিন্তু একটা ভুল হরহামেশা করে থাকি যে একটা রোগীর ধরেন কোনো রোগ আক্রান্ত হয়েছে, আপনি কি করেন, রোগীকে সাইড করে রোগীর বোন ভাই বা কাউকে ডেকে আপনি কনসেন্ট বা অনুমতি নিচ্ছেন বা কাউন্সেলিং করতেছেন। নেভার এভার। রোগী যদি কনসাস থাকে, ফার্স্ট প্রায়োরিটি ইজ দ্য পেশেন্ট, বিকজ শরীর কার, রোগীর, অতএব সিদ্ধান্ত দেওয়ার অধিকারটা কার, রোগী যদি সচেতন থাকে তাহলে তাকে সাফারিং কার, রোগীর। সেই কারণে আপনি যে আলোচনাগুলো করবেন সেই আলোচনাগুলো রোগীকে জানাতে হবে, এবং এইখানে যদি প্রাইভেট কোনো ইস্যু থাকে, রোগী যদি পারমিশন দেয়, তখন আপনি তার রিলেটিভ, ইভেন তার হাজবেন্ড বা ওয়াইফকে জানাতে পারবেন। বিফোর পারমিশন, রোগীর পারমিশন ছাড়া কিন্তু আপনি ডিসক্লোজ করার অধিকার রাখেন না। এই কারণে আপনার প্রথম কাজ হলো কাউন্সিলিং, অবহিত করা, এগুলো রোগীর হক বা অধিকার, এগুলো রোগীকে জানাতে হবে। ভাই আপনি এই সমস্যা হয়েছে, এই চিকিৎসা পদ্ধতি আছে, এই সমাধান আছে, এইটার বিকল্প আছে, আপনি কোনটা গ্রহণ করতে চান, ঠিক আছে এইটা। তবে মনে রাখতে হবে যেই সিচুয়েশনে রোগী অজ্ঞান বা লাইফ সেভিং ইস্যু আছে, তখন আপনাকে লাইফ সেভ করার জন্য দ্রুত ঝাঁপিয়ে পড়তে হবে। সেই ক্ষেত্রে কনসেন্টটা অনেক সময় আমরা দূরে রাখতে পারি, আগে তো লাইফ সেভ করতে হবে, এটা একটা ব্যাপার। এটা হলো গিয়ে রোগীর অধিকার। আর ডাক্তারেরও কিছু অধিকার আছে। ডাক্তারের অধিকার হলো চিকিৎসা দেওয়ার অধিকার, ঠিক আছে, আমি কাকে চিকিৎসা দিব, ঠিক আছে, আমি সেই বিষয়ে দক্ষ কিনা, বুঝতে পেরেছেন? এই ব্যাপারগুলো আমাদের দুইজনকে প্রায়োরিটি দিতে হবে, দুইজনের সাথে কথা বলতে হবে, তাহলে একটা বন্ডিংও তৈরি হবে, ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিংও কম হবে, এবং আমাদের মধ্যে যে গ্যাঞ্জাম বা ঝামেলাগুলো লাগে এগুলোও কমে আসবে অনেকটা। কারণ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু দুই পক্ষকেই রাখতে হবে। আমাকেও জানতে হবে আমি কি চিকিৎসা নিচ্ছি, এবং চিকিৎসককে বলতে হবে যে না আমি এই আপনাকে চিকিৎসা দিচ্ছি, আপনি নিতে পারবেন কিনা বা নিতে চাচ্ছেন কিনা, পুরোটাই কিন্তু তাকে জানাতে হবে। এখানে আরেকটা ব্যাপার, চিকিৎসক হিসেবে আপনার ভূমিকাটা একটু বেশি, কারণ মনে রাখতে হবে যে মানুষটা আছে সে ক্ষতিগ্রস্ত, সে কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে এখন ক্ষতিগ্রস্ত, আর আপনাকে সেই ক্ষতিগ্রস্ত মানুষটাকে চিকিৎসা করতে হবে সিম্প্যাথি এন্ড এমপ্যাথি নিয়ে, দুটোই থাকতে হবে, এবং তাকে কথা বলার সময় আপনার শব্দ চয়ন এবং প্রয়োগে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে, সচেতন এবং সহনশীল হতে হবে, কিছুটা সিম্প্যাথি এমপ্যাথি, সমবেদনা এবং সহমর্মিতা নিয়ে আপনাকে কথা বলতে হবে। একদম, এই জায়গায় আসলে দুই পক্ষের কাজ করার একদম গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা থাকে। আমরা একটু শিশুদের কথা বলি। শিশুরা দেখা যাচ্ছে যে আসলে অনেক সময় খেলতে গিয়ে দেখা যায় ছোটখাটো কেউ কোনো জিনিস গিলে ফেলে বা নাকে ঢুকিয়ে ফেলে, কানে ঢুকিয়ে ফেলে, আসলে এগুলো কিভাবে ম্যানেজ করা যায় বা কি করতে পারে পরিবারের ইনস্ট্যান্ট বাসাতে? আচ্ছা, এটা হলো গিয়ে দুইটা ব্যাপার। একটা ব্যাপার হলো গিয়ে হঠাৎ করে যদি শ্বাসনালীতে ঢুকে যায়, সেটা হলো একটা ব্যাপার, আর একটা খাদ্যনালীতে চলে যাওয়া আর একটা ব্যাপার। শ্বাসনালীতে চলে গেলে তাহলে তো আপনার হাতে সময় খুবই কম, আপনাকে 3 থেকে 5 মিনিটের মধ্যে এটা রেস্কিউ করতে হবে, আদারওয়াইজ তো আপনার ব্রেইন ইস্কেমিয়া হয়ে গিয়ে আপনি লাইফ লস করে ফেলবেন। এই কারণে আপনাকে যদি শ্বাসনালীতে চলে যায়, তৎক্ষণাৎ তো আপনার হাসপাতালে যাওয়ার সময়টাও আপনি পাবেন কিনা এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তখন আপনাকে অতি দ্রুত যেটা করতে পারেন, বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় করি কি, বাচ্চাটাকে জাস্ট উল্টে ধরে কি করি, পিঠের উপরে চাপড়াতে থাকি, তাতে বের হয়ে যায়। এটা একটা ম্যানুভার বাচ্চাদের ক্ষেত্রে। আর বৃদ্ধদের ক্ষেত্রে আরেকটা ম্যানুভার আছে, সেটা হচ্ছে আপনি লোকটাকে একটু দাঁড়া করাবেন। আমি আপনাকে অভিনয় করে দেখাতে পারলে ভালো হতো, তাও বুঝিয়ে বলতেছি। লোকটা দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে পরে আপনি তাকে পিছনের দিকে যাবেন এবং আপনি হাতটা তার এইভাবে বুকের, পেটের উপরের অংশ এবং বুকের নিচ অংশ এই বরাবর হাতটাকে আপনি এইভাবে বন্ডিং করলেন, এই যে আপনার হাতটা, এবং আপনার সামনে রোগীটাকে বা আক্রান্ত মানুষটাকে একটু ঝুঁকে থাকতে বলবেন, এবং আপনি 1 2 3 এইভাবে আপনি তাকে প্রেস করবেন, 1 2 3 এভাবে আপনি তাকে প্রেস করবেন। প্রেস করলে সে যে ঝুঁকে আছে তখন এটা এক্সপাল বা বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকবে, ঠিক আছে?
তো এইগুলো হলো ডোমেস্টিক বা হোম অ্যাপ্রোচ করতে পারেন আপনি। আর যদি দৃশ্যমান থাকে সেটা তো আপনি বের করে নিয়ে সাথে সাথে আসবেন নিয়ে আসা কোনো যায় কিছু সেটা, সাহায্য নিয়ে অথবা হাত দিয়ে। এগুলো আপনি ডোমেস্টিক এনভায়রনমেন্টে করতে পারেন, যেটা ঘরে হ্যাঁ, করছে ঘরে করতে actually, পারেন বা ডোমেস্টিক এনভায়রনমেন্টে বা রাস্তাঘাটে যে কোনো একটা জায়গায় ঘটলে। কিন্তু এরপরে দুইটা পদ্ধতি, একটা পদ্ধতি যদি শ্বাসনালীতে চলে যায় তাহলে আমাদের রেসপিরেটরি ফিজিশিয়ান আছে, তাদের হেল্প নিয়ে আমাদের এক ধরনের ক্যামেরা আছে, ব্রঙ্কোস্কোপ ইউজ করে সেটাকে আমরা ফরেন বডি হুক বা কিছু দিয়ে ধরে টেনে বের করে যেটা নিয়ে কি আসতে পারি। অজ্ঞান করে রোগীকে নাকি এটা অজ্ঞানের সচেতন প্রয়োজন অবস্থায়? হয় আর কি আচ্ছা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আর আরেকটা হলো গিয়ে আমাদের যদি খাদ্যনালীতে চলে যায় সেক্ষেত্রে আমরা যারা, যেমন আমি এন্ডোস্কোপিতেও ফেলোশিপ ডিগ্রি করা, আমরা যারা এন্ডোস্কোপির সাথে জড়িত, আমরা হলো গিয়ে এই রোগীটাকে অজ্ঞান করেও করা যেতে পারে, আবার অজ্ঞান না করেও আমাদের ক্যামেরা আছে, সেই ক্যামেরা মুখের মধ্যে ইন্ট্রোডিউস করে টিভি বা মনিটরে দেখে তারপরে সেটা যেখানে আছে ওইখানে কিছু একটা হুকের মতো ফরেন বডি, ওইটা দিয়ে পিক আপ করে ধরে আমরা টেনে বের করে নিয়ে আসতে পারি। যাক, এটা একটা চমৎকার। পদ্ধতি। এটা এই পদ্ধতিটা এটা একদমই এটা আধুনিক। এটা এটা হলো মিনিমাম ইনভেসিভ, মানে আপনাকে মিনিমাম ডু করে আপনি কিন্তু সেভ করে ফেলতেছেন। আচ্ছা। কিন্তু চিন্তা করেন এই এন্ডোস্কোপ, ব্রঙ্কোস্কোপ এগুলো যদি না থাকতো তাহলে ফরেন বডি যদি ফুসফুস থেকে বের করা লাগতো, পেট থেকে বের করা লাগতো, বিশাল এক সার্জারির আয়োজন করা, পেট কেটে খাদ্যথলি কেটে তারপর আপনাকে বের করতে হতো। একদম। বিশাল কিন্তু এখন আর আয়োজন না, এত কিছু লাগছে না, আমরা সুন্দর করে সূক্ষ্মভাবে মিনিমাম কিন্তু ডু দিয়ে আপনি করে ফেলতেছেন। একদম চমৎকার। এগুলো আসলে সবকিছু হচ্ছে আধুনিক চিকিৎসার প্রতিফলন, তাই না? এগুলো থেকে তো নানা রকম যে সার্জারিগুলো, যেমন হচ্ছে গল ব্লাডারের পাথর, আগে তো বড় একটা অপারেশন করতে হতো, অনেকখানি কাটতে হতো, এখন তো ল্যাপারোস্কোপিক সার্জনরা সুন্দর করে আপনারা করছেন, ছোট ছোট কিছু ছিদ্র থাকছে। আসলে এগুলো কি কোনো সাইড এফেক্ট হতে পারে না না, পরবর্তীতে? এইটা বেসিক্যালি কি, এটা সার্জিক্যাল বা সার্জারি ডেভেলপমেন্ট, উন্নতি। আপনি ল্যাপারোস্কোপি শব্দটা আনলেন এই অর্থে, আমি তারপরে পরের ভাষণ রোবটেও চলে যাই। আপনি কি জানেন এখন সার্জারি হচ্ছে কিভাবে? ট্রান্সকন্টিনেন্টাল সার্জারি। এই সার্জারিটা কেমন? ধরেন আপনি একটা সেবা নিতে চান আমেরিকার একজন বেস্ট সার্জনের কাছ থেকে, পেটের একটা সার্জারি করতে চান। সে অবস্থান করতেছে কোথায়? আমেরিকায়। কিন্তু আপনি অবস্থান করতেছেন কোথায়? ঢাকা শহরে। আপনি ওই আমেরিকার সার্জন আমেরিকা বসেই সার্জারি করে দিবে ঢাকা শহরের রোগীকে। এটা হচ্ছে অপারেশন। আচ্ছা। সেটা কিভাবে? রোবটকে ব্যবহার করে। সেটা কিভাবে? আপনার হলো গিয়ে টেকনোলজিকে ব্যবহার করে। সেটা আপনি এইখানে টেবিলে রোগীটা শোয়ানো থাকবে, শোয়ানো থাকার পর তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, তারপর হলো গিয়ে তার পেটে ছিদ্র করে রোবটের কিছু আর্ম বা হাতল আছে, সেগুলো তার পেটের যথাস্থানে প্লেস করা হলো, রোগী টেবিলে শুয়ে আছে এবং এইখানে একটা সার্জারি টিম রেডি আছে থিয়েটারের মধ্যে। এই যে রোবটটা চলবে, তার হাতলগুলো রোবটটা নাড়াচাড়া করে অপারেশনটাকে এক্সিকিউট করবে, এই ইনস্ট্রাকশনগুলো আমেরিকা বসে এক সার্জন তার একটা ছোট্ট কনসোল বা রুমে বসে বসে সে যেভাবে ম্যানিপুলেট করবে তার হ্যান্ডটাকে, এভাবে ধরলো, এভাবে কাটলো, এভাবে সেলাই দিল, সেই ম্যানিপুলেশনটা ফাইবার অপটিকের মাধ্যমে চলে আসবে কি বাংলাদেশে, চলে এসে সেই রোবট সেটা ওইভাবে এক্সিকিউট করবে, ওইভাবেই ব্লাড ভেসেলটাকে বাঁধবে, ওইভাবেই ব্লাড ভেসেলটাকে কাটবে, ওইভাবেই জিনিসটাকে কেটে বের করে নিয়ে আসবে। তার মানে সার্জন কোথায়? আমেরিকায়। অপারেশনটা এক্সিকিউট কে করলো? রোবট। আর এটা ট্রান্সমিট করলো ফাইবার অপটিকের মাধ্যমে। একদম। ব্যাপারটা বুঝতে পারছেন? যারা দেশে বসে বিদেশে যে চিকিৎসা নিতে চান, অপারেশন করাতে চান, তাদের জন্য আসলে বুঝতে অসুবিধা হলে আসলে সহজ করে বলার বিষয় যে তাদের আর বিদেশ যাওয়ার দরকার হচ্ছে না। কেন সহজ যেই অপারেশনগুলো তারা বিদেশে গিয়ে করবেন, তারা বিদেশি ডাক্তার দিয়ে দেশে বসে অপারেশন করতে পারবেন। এটা এখনো এত সহজলভ্য না, আমাদের দেশে এখনো ওরকম প্রচল না। কিন্তু কিছুদিন আগে আফ্রিকা রোগী ছিল, পেশেন্ট সার্জন ছিল চীনে, অথবা আফ্রিকায় রোগী ছিল, সার্জন ছিল আমেরিকায়। এই অপারেশনগুলো হয়েছে, পেপার পত্রিকা বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি, শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো আমরা এককালে দেখে যেতে পারবো। সহজলভ্যতা যেটা ছিল সেটা হয়তো, কিন্তু বাট রোবোটিক সার্জারি ভেরি আর্লি পিরিয়ডে আমাদের দেশে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং ল্যাপারোস্কোপিক সার্জারি আপনি যেটা জিজ্ঞেস করলেন সাইড ইফেক্ট কিনা, আপনাকে একটা পিত্তথলির সার্জারির একটা নমুনা যদি আমি বলি, আগে পিত্তথলির সার্জারি একটা প্রস্তুতি নিতে হতো, বসল বিশাল প্রস্তুতি, 5 ব্যাগ রক্ত জোগাড় করেন, 7 দিন হাসপাতালে ভর্তি থাকেন, তারপরে হলো গিয়ে 7 দিন পরে যাবেন, এত বড় একটা দাগ কাটা থাকবে, 15 সেন্টিমিটারের একটা কাটা থাকবে, তারপর আপনি বাড়ি গিয়ে আবার 15 দিন বিশ্রামে থাকবেন। 7 ব্যাগ রক্ত, 5 ব্যাগ রক্ত, 7 দিন হাসপাতালে থাকবেন, এত বড় একটা কাটা দাগ থাকবে, সেই কাটা দাগ দিয়ে ভবিষ্যতে আবার হার্নিয়া হওয়ার চান্স থাকবে, এবং আপনি আবার হাসপাতাল থেকে গিয়ে 15 দিন বিশ্রামে থাকবেন। এই ছিল সার্জারির, পিত্তথলির সার্জারির ইতিবৃত্তান্ত একটা পিরিয়ড। আর এখন আপনি জেনে আনন্দিত হবেন, ল্যাপারোস্কোপিক সার্জারি আসার পর 5 মিলিমিটার মানে হাফ সেন্টিমিটার এবং ক্যামেরা ঢুকাইলে 1 সেন্টিমিটার, এই 5 মিলিমিটারের নাভিতে একটা ছিদ্র যেটা দিয়ে ক্যামেরা ঢুকানো হয়, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, 3টা অথবা 4টা মাত্র 5 মিলিমিটারের ছিদ্র করে রোগীর একটা দিয়ে ক্যামেরা ঢুকাবেন, একটা দিয়ে ডায়াথার্মি ঢুকাবেন, একটা দিয়ে সিজার ঢুকাবেন, একটা দিয়ে
বিভিন্ন যন্ত্রপাতি প্রবেশ করাবেন, এতে আপনি গলব্লাডারের সার্জারিটা করে ফেলবেন এবং আপনি জেনে আনন্দিত হবেন এতে রোগীকে ওভারনাইটও থাকতে হয় না। ওই দিনই চলে OPD যেতে basis, পারছে। ওই দিনই অপারেশন করে সে বাসায় চলে যাবে এবং পরের দিন গিয়েই সে তার অফিস ওয়ার্ক করতে পারবে, সমস্ত কাজ করতে কার্যক্রমগুলো পারবে। সম্পন্ন করতে এবং যদি আপনি আগলি বা কসমেটিক সচেতন হন, বিউটি অফ সার্জারি মানে চিন্তা বড় করেন, যে কাটা দাগটা বহন নাই, করা লাগছে never। সেরকম কিছু আপনি পরের দিন চমৎকার। আমরা বাসায় গিয়ে আধুনিক এই চিকিৎসা সম্পর্কে আরো জানবো, কিন্তু একটা বিরতি থেকে এসে দর্শক সাথেই থাকুন। ফিচে কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়ে এসে বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি দুর্ঘটনা এবং জরুরি সার্জারি নিয়ে। আজ আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ সহিলুজ্জামান। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনার জন্য কিছু সত্য মিথ্যা প্রশ্ন আছে। আমি প্রশ্নগুলো করলে আপনি শুধু সত্য মিথ্যা উত্তর যদি দিবেন। রক্ত পড়া বন্ধ হলে আর বিপদ নেই, সত্য না মিথ্যা? রক্ত পড়া বন্ধ হলে আর বিপদ নেই, এটা আসলে সবসময় সত্য না, মাঝে মাঝে সত্য। আচ্ছা, মাথায় আঘাতের পর ঘুমাতে দেয়া যাবে না? না না, এটাও সত্য না। আচ্ছা, হাড় ভাঙলে জোরে টেনে সোজা করতে হবে? না না, এটা এক কথা উত্তর দেওয়া মুশকিল। জোরে টেনে সোজা করতে হবে না, প্রথমত এটাকে স্টেবল করতে হবে এবং জায়গায় রাখার চেষ্টা করতে হবে। ওকে, দুর্ঘটনার পর পানি খাওয়ানো উচিত? না, দুর্ঘটনার পরে সবাইকে পানি খাওয়াতে হবে তা না, ঠিক আছে? বরঞ্চ পানি খাওয়াতে গিয়ে বিপদ হয়ে যেতে পারে, শ্বাসনালীতে পানি চলে যেতে পারে। আচ্ছা, নাক দিয়ে রক্ত মানেই মাথায় গুরুতর আঘাত? না, এটা সবসময় সঠিক নয়। নাক দিয়ে রক্ত অথবা যদি আমাদের CSF পড়ে, এটা মাথায় গুরুতর আঘাত অনেক সময় বহন করে, কিন্তু সিম্পল নাকে একটা আঘাত হলো, সিম্পল আঘাত যেটা ব্রেন বা ভিতরে আঘাত না, সেটার কারণে রক্তক্ষরণ হতে পারে। সো এটা জাজমেন্টাল বিষয়, এটা হুট করে মন্তব্য করা মুশকিল। মাথায় আঘাতের পর বমি হলে তা স্বাভাবিক? না, মাথায় আঘাতের পর বমি হলে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া যাবে না, গুরুত্বের সাথে নিতে হবে। আচ্ছা, আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে দাঁড় করানো উচিত? না, আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে দাঁড় করানো উচিত না, বরঞ্চ তাকে স্টেবল সিচুয়েশনে রাখা উচিত, বিশ্রামে রাখা উচিত। আচ্ছা, সব রক্তক্ষরণ বাইরে দেখা যায়? না, সব রক্তক্ষরণ বাইরে দেখা যায় না। আপনি ধরেন উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, এরকম একটা কথা আছে। আপনি কোনো কারণে পেটের মধ্যে লিভারে রক্তক্ষরণ হচ্ছে, আপনি তো দেখতে পাচ্ছেন না আঘাতে। কোনো কারণে ফুসফুসে রক্তক্ষরণ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না আঘাতের কারণে। সো সব রক্তক্ষরণ হলেই যে আপনি দেখতে পাবেন ব্যাপারটা তা তা না, না। ভিতরে গুলো তো দেখা যাচ্ছে না। কখন 999-এ ফোন করবেন? 999-এ ফোন করবেন, আসলে এটা তো একটা জরুরি সেবা, জি। ঠিক আছে? আমরা এটা অনেক সময় অনেকে অ্যাবিউজ করে থাকি, ঠিক আছে? জরুরি সেবা, আপনার কোনো কারণে বাসায় আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, অথবা চোর ডাকাত বা কোনো একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, সেগুলা, এবং স্বাস্থ্য বিষয়ে খুবই জরুরি একটা অ্যাম্বুলেন্স প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অযাচিত, খুবই অপ্রয়োজনীয় বা লেস প্রয়োজনীয় জিনিসে 999-কে ইনভলভ করে আমাদের পুরো রাষ্ট্রের একটা ইনভলভমেন্টের প্রয়োজন নাই। আচ্ছা, হাড় ভাঙলে প্রথম কাজটা কি? হাড় ভাঙলে প্রথম কাজ হলো যেই ভাঙা জায়গাটা, সেই জায়গাটাকে স্টেবল করা। আচ্ছা, ঝলতে বা নড়াচড়া যত কোনো হবে কিছু তত দিয়ে আমরা সেটা ধরে প্লাস্টিক রাখার হতে পারে, কাঠ হতে পারে, কিছু দিয়ে পেঁচিয়ে দেয়া। কারণ যত সে নড়াচড়া করবে, যত সে মুভ করবে, তত সে চারিদিকে রক্তনালী, নার্ভ এবং মাসেলকে ইনজুরি বা ট্রমা করবে। আচ্ছা, কোন রক্তক্ষরণ সবচাইতে ঝুঁকিপূর্ণ? ব্রেনের মধ্যে রক্তক্ষরণ ঝুঁকিপূর্ণ, সব রক্তক্ষরণই ঝুঁকিপূর্ণ। রক্ত তো আমার মূল্যবান সম্পদ, এটা তো হারাতে দেয়া যাবে না। কিন্তু ব্রেনের মধ্যে রক্তক্ষরণ খুবই ঝুঁকিপূর্ণ। ফুসফুসের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, প্রাথমিকভাবে টের পাবেন না, কিছুক্ষণ পর কি হবে, ফুসফুসে জমতে জমতে আপনার এক পাশের ফুসফুসকে চেপে সে একেবারে অকেজো করে ফেলবে। হার্টকে চেপে ধরে আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে বা একদিনের ব্যবধানে প্রথমে রোগী ভালো, বাট রক্তক্ষরণ হতে হতে চারিদিকে সে চাপ দিবে রক্তটা, সেই চাপতে 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 ফুসফুসটাকে, হার্টটাকে সে একেবারে স্টপ করে ফেলবে। আহতকে কি খাওয়ানো যাবে? আহত, এটা তো নির্ভর করে কি ধরনের আহত। সে পায়ে ছুলে গেছে, সেটা তো তাকে মুখ দিয়ে খাওয়াতে কোনো সমস্যা নেই। যদি মুখে খাওয়ার মতন অবস্থা থাকে যে কোনো সিচুয়েশনে, তাহলে আমরা মুখে খাওয়াতে এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, যদি ডায়াবেটিস কারণে অজ্ঞান হয়ে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়, তাকে তো আপনার একটু জুস বা স্যালাইন আরো খেতে দেওয়া উচিত। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। কখন বাড়িতে না থেকে সরাসরি হাসপাতালে যাবে? যেই সিচুয়েশনগুলো আপনি বাড়িতে ম্যানেজ করতে পারতেছেন না, আপনার মনে হচ্ছে যে হসপিটালে যাওয়া প্রয়োজন, তবে যে কোনো ইমার্জেন্সি হসপিটালে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত বাড়িতে থেকে থাকছেন বা হাসপাতালে যেতে পারছেন না, এই মুহূর্তটাতে
কি করতে পারেন? এই মুহূর্তটা সিচুয়েশন, আবার সেই একই কথা চলে আসলো, সিচুয়েশনের উপর একটু ভিত্তি যদি করে আলাদা আলাদা করে আলাদা আলাদা করি। আপনার রোগী কি রক্তক্ষরণ হচ্ছে, তাহলে আপনি রক্ত থামানোর ব্যবস্থা করুন। আপনার রোগী কি হাড্ডি ভেঙে গেছে, হাড্ডিটাকে স্টেবল করার ব্যবস্থা করুন। আপনার রোগী কি স্পাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে বেশি নড়াচড়া করেন না, একটা শক্ত বোর্ড টাইপের কিছুর উপরে তাকে শুয়ে রাখুন। আপনার রোগী কি ঘাড়ের হাড় ভেঙে গেছে, তাহলে কলার অ্যান্ড কাপ পাওয়া যায় আমাদের বাজারে, সেটা কলারটাকে পেঁচিয়ে দেন, সেটা দোকান থেকে কিনতে পাওয়া যাবে। সেটা যদি না পারেন, আপনাকে ঘাড়টাকে ফিক্স রাখার চেষ্টা করেন, ঠিক আছে? তারপরে আপনার রোগী যদি শ্বাসনালীতে কোনো ময়লা ফরেন বডি ঢুকে যায়, সেগুলো পরিষ্কার করেন, অথবা স্যালাইভা অথবা রড জমে পুরো শ্বাস এবং মুখ অথবা নাক বন্ধ হয়ে গেছে, সেগুলো সাকশন দেওয়ার চেষ্টা করুন, বের করার চেষ্টা করুন। এগুলো তো আপনি ডোমেস্টিক ওয়ার্কে করতেই পারেন। একদম একদম শেষ মুহূর্তে একটা কোশ্চেন আপনার কাছে করব, কারণ আমাদের সময় একদমই শেষ। সেটা হচ্ছে বাসায় ফার্স্ট এড বলতে আমি প্রাইমারি ভাবে কি কি জিনিস রাখতে পারি, একদম সংক্ষেপে বলবেন। সংক্ষেপে হলো কি, আমাদের কি আসলে বেসিক কিছু জিনিস আমাদের প্রত্যেকটা নাগরিকেরই জানা উচিত। উন্নত দেশে অনেকেই প্রাথমিক সেবা প্রদান করার সক্ষমতা রাখে। আমাদের কিছু বেসিক মেডিসিন যেমন বাসায় থাকা উচিত, বেসিক কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতিও থাকা উচিত, এবং বেসিক কিছু এডুকেশন দরকার। তিনটা ব্যাপার। একটা ব্যাপার বেসিক কিছু শিক্ষা আমাদের নিতে হবে জীবন রক্ষাকারী, বেসিক কিছু যন্ত্রপাতি থাকতে হবে, বেসিক কিছু মেডিসিন থাকতে হবে। ধরেন বেসিক মেডিসিনের মধ্যে কি, আপনি একটা নাপা বা প্যারাসিটামল রাখতে পারেন, একটা গ্যাস্ট্রিকের ওষুধ রাখতে পারেন, ব্যথার ওষুধ রাখতে পারেন, ট্রানেক্সামিক অ্যাসিড রাখতে পারেন রক্ত বন্ধ করার জন্য। এগুলো তো বেসিক চিকিৎসাও, ঠিক আছে? এইগুলো আপনি আপনার কাছে রাখতে পারেন। তারপর বেসিক কিছু যন্ত্রপাতি কি রাখতে পারেন, আপনি একটা থার্মোমিটার রাখতে পারেন আপনার বাসায়, আপনি ব্যান্ডেজ রাখতে পারেন, রোল ব্যান্ডেজ রাখতে পারেন, তুলা রাখতে পারেন, তারপরে আপনি আপনার বাসায় কিছু কেচি রাখতে পারেন, সিজার রাখতে পারেন, ঠিক আছে, হ্যামার রাখতে পারেন, ঠিক আছে, এবং ফার্স্ট এড দেওয়ার মতো পবিসেপ রাখতে পারেন, হেক্সিসল রাখতে পারেন, অয়েনমেন্ট রাখতে পারেন কেটে গেলে মুছে দেওয়ার জন্য। তারপর হলো ব্যান্ডেজ করার জন্য ব্যান্ডেজ ম্যাটেরিয়াল রাখতে পারেন, এগুলো আপনার ফার্স্ট এড বক্সে রাখতে পারেন। এইগুলো হলো রাখার জিনিস। কিছু হলো গিয়ে আপনার ওষুধের জিনিস। আর লাস্ট ওয়ান যেটা, আপনাকে কিছু শিক্ষা নিজেকে নেওয়া উচিত লাইফ সেভ করার জন্য। কি শিক্ষা নেওয়া উচিত? আপনি একটা ইমার্জেন্সি মেডিসিন অথবা ইমার্জেন্সি সার্জারি কিছু বেসিক শিক্ষা আমাদের দেশে প্রচলিত আছে। এক কথায় যদি জানতে চাই কি সেটা হতে পারে? সিপিআর শিখতে পারেন। এটা হার্ট বন্ধ হয়ে গেল, আচ্ছা, আপনি দেখলেন যে আপনার রোগী পালস পাচ্ছেন না, পালস বোঝাটার শিক্ষাটা আপনি নিতেই পারেন একটা মানুষ হিসেবে। পালস পাচ্ছেন না, আপনি একটু মুখ না কান দিয়ে চেষ্টা করলেন, মুখের কাছে নিয়ে শ্বাস নিচ্ছে না, এই পরিস্থিতিতে আপনি সিপিআর দেওয়া শুরু করলেন। সেই সিপিআরটা আপনি শিখতে পারেন। এটা বেসিক এডুকেশন, ঠিক আছে? শ্বাস নিচ্ছে কিনা এই জিনিসটা দেখা অনেক বড়, শ্বাস নিচ্ছে কিনা এটা একটু কানটা নিয়ে শুনলেন, পালসটাকে ফিল করলেন। একদম এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এটুকু বেসিকটুকু জানতে পারলেও কিন্তু অনেকটা কিন্তু উপকার হয়। ডাক্তার সোহেলুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরও, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে রাস্তায় দুর্ঘটনা ঘটুক বা ঘরে দুর্ঘটনা ঘটুক, আমরা এখন কিন্তু বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় দেখি যে সবাই ভিডিও করতে চাচ্ছেন, কিন্তু ভিডিওটা না করে যদি আপনি সেই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে যদি সাথে সাথে গিয়ে একটু সাহায্য করেন, তাহলে কিন্তু একটা জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে কিন্তু বেঁচে যায়, সাথে তার পরিবারটাও বেঁচে যেতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং নানা রকম তথ্য নেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন। বিদায়।